সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় সিটি নির্বাচনের প্রতিশ্রুতি। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই আনিসুল হক, মেয়র প্রার্থী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এবং ওই প্রান্তে আছেন জুনায়েদ সাকি, মেয়র প্রার্থী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দর্শক, এছাড়াও আপনারা সরাসরি টেলিফোনে অংশ নিতে পারেন, এজন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুকে অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। তাবিদ আওয়ালের পক্ষে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালানোর সময় বেগম জিয়ার গাড়িবহরে হামলা, ভাঙচুর। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাটক শুরু করেছেন বেগম জিয়া। বললেন প্রধানমন্ত্রী, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব বন্ধের আহ্বান। ঢাকার দুটি সিটি নির্বাচনে আজও প্রার্থীদের প্রচারণা সহ নানা কর্মসূচি। মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রীর ইশতেহার ঘোষণা। সেনা মোতায়েন বিষয়ে সিদ্ধান্ত কাল। সালাউদ্দিন আহমেদের খোঁজে 6 মাস অনুসন্ধান চালানোর নির্দেশ হাইকোর্টের। স্বামীকে খুঁজে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আবারও স্ত্রীর আহ্বান। এবং পয়লা বৈশাখে নারী লাঞ্ছিতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও বিক্ষোভ কর্মসূচি। মৌলবাদীরাই পরিকল্পিতভাবে এ কাজ করেছে, অভিযোগ মানবাধিকার চেয়ারম্যানের। নির্বাচন দাঁড়িয়েছেন, কয়েকদিন হয়ে গেল নির্বাচন, 7 তারিখ থেকে আপনারা প্রচারণা চালাচ্ছেন। একজন মেয়র প্রার্থী হিসাবে সাবেক যে মেয়রগুলো ছিল ঢাকা মহানগরীর, তাদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পেরেছে বলে কি আপনি মনে করেন? আসলে ঢাকাকে যদি আপনি দেখেন, ঢাকা কিন্তু গত 20 বছর অনেক বদলেছে, অনেক বদলেছে। ঢাকাকে এখন, ঢাকায় আসলে 10 বছর আগে এসেছিল, আজকে আসলে সে কিন্তু বলে যে অনেক বদলে গেছে। এখন এর পেছনে সবগুলো কাজ মেয়রের না। মেয়রের প্রধানত দায়িত্ব হলো যে আপনার বর্জ্য, ক্লিন, লাইট, তারপরে ড্রেনেজ, এগুলো হলো মেয়রের প্রধান দায়িত্ব। কিছু তাদের ইনস্টিটিউশনস আছে যেগুলো সাহায্য করে, সরকারি প্রতিষ্ঠান আছে, মাঠ আছে, সেগুলোর দিক থেকে। আরেকটা হলো যে শহর কিভাবে উন্নত হয়েছে। শহরের দিকে যদি তাকান তাহলে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, যেটা আবার মেয়রের পুরোপুরিভাবে মেয়রের নিয়ন্ত্রণ না। কিন্তু ওই বিল্ডিংগুলোকে আবার রাখার জন্য যে ফ্যাসিলিটিগুলো, সেগুলো আবার মেয়রের দায়িত্বে পড়ে। সেদিক থেকে যদি বলেন একদম কোনো মেয়রকে ছোট করে যে ওনার সময় কোনো কাজ হয়নি, প্রথম মেয়র আমার ধারণা যে মেয়র হানিফ সাহেব, উনি অত্যন্ত সম্মান নিয়ে গেছেন এবং বেশ একটা সুনাম হয়েছে ওনার, বেশ একটা সুনাম হয়েছে। কাজ ওনার সময় থেকেই শুরু হয়েছে, কিন্তু আস্তে আস্তে স্ট্রাকচার হয়েছে। আব্বাস সাহেবের সময় বা তারপর খোকা সাহেব তো অনেক বছর ছিলেন। তো কাজ দিয়ে ভ্যালু করা যদি বলা হয়, সমস্যা তো অনেক আছে এখনো। তারপরও এক্সপেকটেশনের দিকে যদি বলেন, তাহলে আমাদের এখনকার ফিলিংস, যখন যার সরকার ছিল সেই মুহূর্তে যদি অনেক ভালো আরো কোঅর্ডিনেশন হতো, কমিটেড কোঅর্ডিনেশন হতো, ঢাকার আজকের যে সমস্যা অনেক প্রবল হয়ে দেখা দিচ্ছে, মেয়রের যে সমস্যাগুলো, ক্লিনলিনেসের সমস্যা, লাইটের সমস্যা, বর্জ্যের সমস্যা, আপনার গ্যাসের সমস্যা, পরিবেশের সমস্যা, ড্রেনেজের সমস্যা, এটা বোধহয় আরো এখানে পলিটিক্স অনেক কাজ করেছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অনেক কাজ করেছে, চাইলেও পারা যায়নি। সেই ব্যবস্থার র্যাডিক্যাল উন্নতি হয়েছে আমি সেটাও বলবো না। তবে আমি বলবো যে যেহেতু রেসপেক্টিভ গভর্নমেন্টের সময় সেই সরকারগুলো ছিল, সেই মেয়র ছিলেন, যদিও হানিফ সাহেব অনেক ছিলেন অন্য দুটা গভর্নমেন্টের সময়, তখন হানিফ সাহেব না, খোকা সাহেব, তখন খোকা সাহেব যথেষ্ট আরো করার স্কোপ হয়তো ছিল। সেই হিসেবে দুটোই বলতে পারেন, কিছু কাজ হয়েছে, আরো অনেক কাজ করার ছিল। আপনার দৃষ্টিতে? ধন্যবাদ। একটা তথ্য তো আমরা সবাই জানি যে ঢাকা এখন বসবাসের অনুপযোগী নগর হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছে, অর্থাৎ পেছন দিক থেকে দ্বিতীয়। এবং এটা আমাদের সিটি কর্পোরেশনগুলোর
সিটি কর্পোরেশনের উপস্থিতি এবং সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রদের উপস্থিতি সত্ত্বেও কিন্তু এই আমাদের পরিণতি। কাজেই এদিক থেকে তো নিঃসন্দেহে বলতে হবে যে ঢাকায় মানে শহর হিসেবে, নগর হিসেবে এখানে মানুষের যে গতি থাকা দরকার ছিল, মানুষের যে একটা বসবাসযোগ্য একটা অবস্থা থাকা দরকার ছিল, সেটা আসলে আমরা নিশ্চিত করতে পারিনি। এবং সে কারণেই বলবো যে মানুষের আকাঙ্ক্ষার তো বাস্তবায়ন হয়নি, বরং ঢাকার যে আজকে এই যে অবনতি, ঢাকার এমনি নানা ধরনের পরিবর্তন ঘটেছে, কিন্তু সেই সবগুলো পরিবর্তনকে আমাদের জীবনকে আরো মানে বসবাসের দিক থেকে আরো উন্নত করেছে, আরো বেশি মানবিক করে তুলেছে, কিংবা আরো বেশি আমরা এই শহরকে গতিশীল করতে পেরেছি, এই শহরকে উৎপাদনশীল অর্থনীতির উপযোগী করে তুলতে পেরেছি, এই শহরকে সকলের করে তুলতে পেরেছি। শিশু, নারী, তরুণ, প্রবীণ, প্রতিবন্ধিতা সম্পন্ন মানুষ, অধিকাংশ খেটে খাওয়া মানুষ যাদের শ্রমে এই বিত্ত বৈভব তৈরি হয়, সকলের জন্য আমরা কিন্তু করে তুলতে পারিনি। এই শহর বিচ্ছিন্ন করেছে, এই শহরের বৈষম্য বিপুল রকম চেহারা নিয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই শহরে নাগরিকরা তাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়নি। নাগরিকদের মর্যাদা এখানে স্বীকৃত নয়, এবং নাগরিকরা তাদের অধিকার যেটা প্রাপ্য তাদের, সেটা তারা বুঝে পান না, বরং পদে পদে তাদের হেনস্থা, হয়রানি, অপমানিত, অসম্মানিত হতে হয়। এবং এর ফলে এই শহরের যে প্রতি তাদের যে কর্তব্যটা আছে সে ব্যাপারে অনেক সময় নাগরিকরা উদাসীন থাকেন। এই শহরে মানে একটা নিয়ম যে থাকবে, যে নিয়মটা শহরে যেই আসুক না কেন তার উপরে সে ওই নিয়মের অধীনে সেই শহরে তার কার্যক্রম সে করবেন। কিন্তু আমরা দেখি যে ঢাকা শহরে আজকে যদি কেউ বাইরে থেকে আসেন, ধরা যাক উত্তরবঙ্গ থেকে আসেন, তিনি রিক্সা চালক হিসেবে রিক্সা চালাচ্ছেন, তিনি কিন্তু ঢাকা শহর তার উপর তেমন কোনো নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। তিনি ঠিক করেন ডানে চলবেন না বাঁয়ে চলবেন। এর মধ্যে এটা কিন্তু ওই রিক্সা চালকের ক্ষমতার পরিচয় হলো না, বরং একটা সামগ্রিকভাবে যে এখানে প্রত্যেকেই একটা অসহায় অবস্থার মধ্যে আছেন। এখানে যে একটা টোটাল সম্পূর্ণ একটা মানে আইনের যে একটা কিংবা নিয়মের যে একটা প্রয়োগ, সেটার যে একটা ব্যত্যয় আছে, ভয়ানক বিশৃঙ্খলা আছে, তারই একটা প্রকাশ। ফলে সমস্ত নাগরিকরাই, এটা কেবলমাত্র গরিব মানুষের কিন্তু মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তা না। এই ঢাকা শহরে ওইভাবে কিন্তু বড় বিভাজন নেই যে আচ্ছা বড় লোকরা গুলশান, বনানী, বারিধারায় থাকেন, তারা খুব আরামে আছেন। তারাও আমরা দেখি যে ঢাকা শহরের দুর্গন্ধ থেকে শুরু করে সমস্ত যে মশা থেকে শুরু করে একেবারে যে সংকটগুলো আছে সেগুলোর তারাও মানে ভুক্তভোগী, যানজট থেকে শুরু করে সকল কিছুরই তারা ভুক্তভোগী। ফলে এই সমস্যাগুলো বাস্তবতা আছে, এবং এই সমস্যাগুলো দূর করার জন্য যে নতুন কল্পনা, নতুন রাজনীতি দরকার, সেটা সম্ভবত মানে একটা বড় ধরনের ঘাটতি হিসেবেই এখন পর্যন্ত বহাল আছে। আচ্ছা, আমি জায়গাটাতে শুধু এটুকু অ্যাড করতে চাই যে ঢাকা শহরের যে ডেভেলপমেন্ট, সেটা তো একটা অথরিটির উপর না, এবং এটা একটা বড় সমস্যা যে জন্য অনেকেই আমরা নগর সরকারের কথা বলছি। সেখানে ডেভেলপমেন্টটাই হয়েছে একটু আনপ্ল্যান্ড। আগে রাজুক দিচ্ছে একটা পারমিশন, তো ওয়াসা করছে আর একটা কাজ, ওয়াসা দিচ্ছে একটা পারমিশন, তো টেলিফোন ডিপার্টমেন্ট করছে আর একটা কাজ। এই যে সমন্বয়হীনতা, এটা কিন্তু ঢাকা শহরের এই পরিস্থিতিকে এই জায়গায় নিয়ে এসছে। সুতরাং সব দোষ মেয়র চাইলেও অনেক কিছু করতে পারেননি বা পারেন না। আবার এক এক সময় এক এক সরকারের সঙ্গে এক এক রকমের মেয়র এসছেন, হয়তো নিজের দলের এসছেন, হয়তো অন্য দলের এসছেন। সেগুলো আমাদের এই সোসাইটিতে বা আপনাকে যদি বলা হয়, যেমন মেট্রোপলিটন গভর্নমেন্ট যে কথাটা আপনি বলেছেন, মানে নগর সরকার যে কথা বলা হচ্ছে, মনে করেন এখন হ্যাঁ এটা নিয়ে কিন্তু আগের মেয়ররা যথেষ্ট লড়াই করেছেন, সবচেয়ে বেশি করেছেন মেয়র হানিফ, কিন্তু তারপরেও কিন্তু এই জিনিসটা কিন্তু কোনো মতে এটাকে কার্যকর করার জন্য কোনো একটা প্রক্রিয়ার মধ্যেও আনা হয়নি। যেমন গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে ঢাকা শহরের সমন্বয়ের জন্য বিভিন্ন ইয়াতে 56টি সংস্থা আছে। তো যদি কেন আপনি মানে যেমন আগেরগুলোতে যা হয়েছে, যে আপনি এটাকে কিভাবে সমন্বয় করবেন? দেখুন, এই মুহূর্তে কিন্তু আমি নগর সরকারকে হতেই হবে এমন কোনো ম্যান্ডেট নিয়ে আসিনি। আমরা নিজে এক একভাবে নিজেদেরকে বড় হয়েছি। আমি যে ইন্ডাস্ট্রি থেকে বড় হয়েছি সেটাও একটা ইন্ডাস্ট্রি যেখানে নিজের কাজ করাটা হয়তো 20% অথবা 50%, বাকি 50% অন্যের কাজ। আমি শুধু কাপড় কিনি
আর গার্মেন্টস বানাই, আমাকে কাস্টমসের উপর ডিপেন্ড করতে হয়, আমাকে রোডের উপর ডিপেন্ড করতে হয়, আমাকে পুলিশের উপর ডিপেন্ড করতে হয়, আমাকে পাড়ার মাস্তানের উপর ডিপেন্ড করতে হয়, আমাকে এনবিআর এর উপর ডিপেন্ড করতে হয়। সব কিছু মিলে কিন্তু সমন্বয় করে আপনি একটা এক্সপোর্ট করেন। আপনার ইনস্টিটিউশনের কথাই ধরেন, আপনি কিন্তু সম্পূর্ণভাবে নিজের উপর স্বাধীন না। আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য, বা যদি করে কিনা জানি না, ইনফরমেশন মিনিস্ট্রি আছে, এজেন্সিজ আছে, আপনাকে এনবিআর এ যেতে হয়, সমস্ত কিছু মিলে আপনি কিন্তু চলছেন। এইখানে যে জিনিসটা ঘটেছে যে কেউ কারো জায়গা ছেড়ে দিতে চায় না, এই জায়গাটিতে আমার যেটা যেটা বলার সেটা হলো যে কালকে সকালেই যদি আমি নগর সরকার চাই তাহলে নগর সরকার হবে না। আমি যেভাবে এই পদে নিজে আজকে নির্বাচন করার জন্য চেয়েছি, সেই পদে তো আপনারা জানেন যে আমি সনাতন প্রতিদিনের রাজনীতির মানুষ না। আমার কাছে যখন এটা এসছে, এ ধরনের একটি মানে উপহারের মতো একটি অফার এসছে, তখন আমি অনেক চিন্তা করেছি। আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলেছি যে আইন দিয়ে তো সব হয় না। আপনি যদি কাজ করতে চান তাহলে আইনের বাইরে যে, অথবা আইন ভেঙে না, আইনকে ওই সমস্ত সিস্টেমকে ইনফ্লুয়েন্স করে কাজ করতে হবে। আমার মনে হয়েছে যে এখন সরকার অন্য অনেক তো কাজ করছে, অনেক কাজ করছে না কিন্তু আবার প্রচুর কাজ করছে, ডেভেলপমেন্টের প্রচুর কাজ হচ্ছে। তার মধ্যে ওরা চান যে ঢাকা আরো ভালো হোক। তো এই আরো ভালো হোকের জায়গাটিকে সম্বল করে আমি নেমেছি, এবং আমি মনে করি যদি প্রয়োজন হয় নগর সরকারের, আমরা 30 মিলিয়ন দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করেছি। 1 কোটি সমস্যা ছিল, আজকে হয়তো 1 লক্ষ সমস্যা আছে, কথার কথা। তখন 100 থাকলে এখন 10 আছে। আস্তে আস্তে আমরা ডেভেলপ করেছি। এই সময়টাকে যদি আমরা খুব সিস্টেম্যাটিক্যালি বুঝিয়ে, সব সরকারই চান যে দুটো জিনিস চান, একটা ডেভেলপমেন্ট চান, আবার নিজের হাতের ক্ষমতাও কেউ ছাড়তে চান না। এই জায়গাটিতে এই মুহূর্তে তো অন্য কোনো সলিউশন নেই। এই মুহূর্তে সলিউশন হলো সমন্বয় করা, এবং এই সমন্বয় করতে করতে যে যদি না পারা যায় তখন বিপদ আসতে দেখবো। আমি কিন্তু জীবনে ঠেকিনি, যখন যে কাজ করেছি আপনারা জানেন, যে ইনস্টিটিউশনের কাজ করেছি সমস্ত অর্ডের বিরুদ্ধে কাজ করেছি, এবং যেটা ধরেছি মোটামুটিভাবে সেখান থেকে কাজ করে এসেছি। এটা টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানছড়ি উপজেলা থেকে বলছিলাম। আমার প্রশ্ন সম্মানিত অতিথিবৃন্দুর কাছে, যিনারা মেয়র প্রার্থী, আমি তাদের কাছে বিনয়ের সহিত জানতে চাই, আমরা আগে দেখেছি ঢাকা এবং চট্টগ্রাম যে নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচন, তিনারা যে সমস্ত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তার মধ্যে 20 হইতে 30 ভাগ পূরণ করেছেন, বাকিগুলো পূরণ করতে পারেননি। বর্তমান আমি বিনয়ের সহিত তাদের দুজনের কাছে জানতে চাচ্ছি, তিনারা যে সমস্ত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তারা কি এই 100% নির্বাচনী ইশতেহার পূরণ করতে পারবেন? আমি বিনয়ের সহিত জানতে চাচ্ছি। জি বলেন, সাকিব বলেন। আচ্ছা, আমি বিনয়ের সাথে জানতে চাচ্ছি, এর আগে যারা প্রতিশ্রুতি দিয়েছেন উনি বলছেন সম্মানিত দর্শকের প্রশ্নকে যুক্ত করে আমি একটু আনিস ভাইয়ের বক্তব্যের সাথে একটু দ্বিমত পোষণ করে আমি আমার কথাটা বলছি যে এই যে এই প্রশ্নটা আসলো যে আসলে আমরা যে সমস্ত প্রতিশ্রুতিগুলো হাজির করেছি সেই প্রতিশ্রুতিকে আমরা বাস্তবায়ন করতে পারবো, এইটা নিয়ে আমরা অনেক ভাবার চেষ্টা করেছি যে আমরা আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিতে পারি, মেয়রের কার্যক্ষমতা এবং তার এখতিয়ার পরিধি কতটুকু, সেই জায়গা থেকেই আমরা আমাদের কাজের চিন্তা করতে হয়েছে। অনেকগুলো মানে ইস্যু, আপনি যানজট থেকে শুরু করে নারীর নিরাপত্তা থেকে শুরু করে শিশুর প্রশ্ন থেকে শুরু করে মশা থেকে শুরু করে এই যে বর্জ্য অপসারণ থেকে শুরু করে জলাবদ্ধতার সমস্যা থেকে শুরু করে ঢাকা শহরে গ্যাস নাই, পানি নাই, বিশুদ্ধ পানি নাই, মানুষের বাসস্থানের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, গণপরিবহন সংকট, এগুলো তো আছেই। এখন আমরা বলতে চাচ্ছি যে এইরকম আপনি সমস্যার লিস্ট আমাদের প্রত্যেকের ইশতেহারের মধ্যে আছে, কিন্তু এগুলো সম্পর্কে আমরা যেভাবে চিন্তা করি, যখন রাষ্ট্র ক্ষমতার প্রশ্নে হয়, রাজনৈতিক জায়গা থেকে চিন্তা করি, তখন যেভাবে পরিকল্পনা করতে পারি, যেসব বিষয়গুলো আনি, এখানে কিন্তু আমরা সেই সব বিষয়গুলো আনতে পারিনি। সমস্যাগুলো হয়তো অনেক ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু সমাধানের জায়গা যখনই আসছে তখন সিটি কর্পোরেশনের এখতিয়ার কতটুকু আছে এই বিষয়টা আমাদের বারবার খেয়াল রাখতে হয়েছে, এবং তার এখতিয়ারের সীমার মধ্যেই আমরা কিছু কিছু প্রস্তাবনা দিয়েছি যে হ্যাঁ, সিটি কর্পোরেশন আন্তরিক হলে, নাগরিকদের প্রতি দায়িত্বশীল হলে তারা এই জায়গাগুলো করতে পারে। কিন্তু বারবার যে বিষয়টা আসছে যে কেন আমরা পারছি না, এখন একটা শহরের উন্নতি, শহরের পরিচালনা, এটা তো নগর সরকারই করার কথা। দুনিয়ার আর বড় শহরগুলো তো সেভাবেই চলে। তাহলে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তো হচ্ছে দেশ পরিচালনা করা, জাতীয় নীতি তৈরি করা। তারা এখন যদি ঢাকা শহর থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকারগুলোর উপর আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদী ক্ষমতা
চাপিয়ে দেয়, তাহলে তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হবে না। আপনি সংবিধানের কথা ধরুন, আমাদের সংবিধানের 59 গ ধারায় বলা হয়েছে জনগণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন করবে স্থানীয় সরকার। 60 নং অনুচ্ছেদে বলা হচ্ছে স্থানীয় প্রয়োজনে কর আরোপ করার ক্ষমতা সহ বাজেট প্রস্তুতকরণ ও নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা এই কর্পোরেশন থাকবে। কিন্তু এগুলোকে প্রতিফলিত করে এমন সরকারের যে কাঠামো, নগর সরকারের সেই কিংবা স্থানীয় সরকারের সেই কাঠামো কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। আজকে সিটি কর্পোরেশনের অবস্থা কি? 60% নিজস্ব আয় থেকে আসে, তার মধ্যে প্রধান হচ্ছে হোল্ডিং ট্যাক্স। 7 রকমের ট্যাক্স আছে, অনেকগুলো রকমের হ্যাঁ ট্যাক্স আছে, মানে 60%, বাকি 40% গভর্নমেন্ট থেকে আসে, মানে গভর্নমেন্টের উপরে নির্ভরশীল থাকতে হচ্ছে। এখন সিটি কর্পোরেশন যদি নিজস্ব এই কর আরোপের মাধ্যমে তার অর্থ সংগ্রহ এবং তার উন্নতির পরিকল্পনা যদি করতে না পারে, তাহলে কিন্তু তার একটা স্বাধীন এবং তার স্বশাসিত যে একটা জায়গা এবং গণতান্ত্রিক জায়গা, যেমন আনিস ভাই বললেন, আমি বিনয়ের সাথে বলবো যে উনি বললেন যে প্রধানমন্ত্রীর যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, তিনি সেটার প্রভাব দিয়ে সমন্বয়ের কাজে গতিশীলতা আনবেন, এবং যেহেতু প্রধানমন্ত্রীর উপহার কিংবা সমর্থন উনি পেয়েছেন, কাজেই তার জন্য এই জিনিসটা সুবিধাজনক হবে। এখন গণতান্ত্রিক ব্যবস্থায় উনি প্রধানমন্ত্রীর সমর্থন পেয়েছেন বলে ওনাকেই নির্বাচিত করতে হবে, এটা তো গণতান্ত্রিক ব্যবস্থা হলো না। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ ভোট দিবে যাকে যোগ্য মনে করবে। তিনি যদি প্রধানমন্ত্রীর সমর্থন না পান, তাহলে কি শহরে তিনি কোনো কাজ করতে পারবেন না? এটা কি কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হলো? কাজেই 2.5 দশকের আগে ভোট তো জনগণ দিবে। হ্যাঁ, ভোট জনগণ, ধরুন ভোট জনগণ দিবে, আনিস ভাইকে না দিয়ে ভোট আরেকজনকে দিল, তিনি প্রধানমন্ত্রীর সমর্থন পেলেন না, তাহলে কিন্তু ঢাকা শহরের মেয়র হিসেবে কাজ করতে পারবেন না। এটা তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সিদ্ধ হতে পারে না। আনিস ভাই যদি আজকে আওয়ামী লীগ থেকে না দাঁড়িয়ে অন্য জায়গা থেকে তিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়াতেন, তাকে কি নির্বাচিত জনগণ করলে তিনি প্রধানমন্ত্রীর রোশানলে পড়বেন? এই যদি ব্যবস্থা হয়, তাহলে তো নগর সরকারের বাস্তবত কোনো প্রয়োজনীয়তা থাকছে না ছোট জগন্নাথের বাইরে। আমরা এই প্রশ্নটা তুলতে চাইছি, এবং এটা তুলেই বলবো যে আসলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নগর সরকারের ধারণাটাকে আমাদের এখনই সামনে তোলা দরকার। এই কারণে যে 2.5 দশক আগে উনি মেয়র হানিফের কথা বললেন, মরহুম মেয়র হানিফ সাহেব, তিনি কিন্তু তুলেছিলেন, কিন্তু তার পার্টি এটা অনুমোদন করেনি, কেননা পরবর্তীকালে এটা দেখা গেছে। আর সেই সময় বিএনপি সরকার ছিল, তারা অনুমোদন করেনি, কারণ সাদেক হোসেন খোকা সাহেবও তিনি যখন পরবর্তীকালে মেয়র ছিলেন, তিনিও নগর সরকারের কথা বলেছেন। হ্যাঁ, চট্টগ্রামের মহিউদ্দিন সাহেবও নগর সরকারের কথা বলেছেন, কিন্তু কোনো পার্টি, তার বিশেষত এই বড় 2 দল, তারা এই নগর সরকারের ধারণাটাকে গ্রহণ করতে চায় না। আপনারা তো দেখেছেন স্থানীয় সরকারের যে আইন সর্বশেষ পার্লামেন্টে যেভাবে পাশ করা হয়েছে, এমপি তন্ত্র কায়েম করা হয়েছে। এমপিরা নিজেদের, আমার মনে হচ্ছে, আমি জানি না এটাতে ভুল বুঝবে না অনেকে, যে তার নিজেদের মর্যাদার জায়গাও ঠিকমতো বুঝতে পারছেন না, যে তারা তাদের জায়গাটা কোথায়। তারা জাতীয় নীতি প্রণয়ন করবেন, তারা আইন প্রণয়ন করবেন, এবং সেটার জন্যই তারা নির্বাচিত হচ্ছেন। আর স্থানীয় সরকার করবেন স্থানীয় সরকারের সমস্ত স্থানীয় জায়গার সমস্ত পরিকল্পনা, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। কাজেই আমাদের কাছে মনে হয়েছে যে এই নির্বাচন একদিকে যেমন মেয়র নির্বাচনের প্রশ্ন, কাউন্সিলর নির্বাচনের প্রশ্ন, একই সাথে নগর সরকারের বিষয়ে জনগণ কি ভাবেন, ঢাকাবাসী কি ভাবেন, সেইটারও বিচার, সেইটারও বিষয়ে রায় প্রদানের প্রশ্ন। এবং জনগণ এই রায় যদি দেন এবং আমাদেরকে নির্বাচিত করেন, যেহেতু আমরা এই প্রশ্নটাকে প্রধান প্রশ্ন হিসেবে সামনে এনেছি, আমরা মনে করি যে এই জনরায় নিয়ে আইনসভা যাতে এই আইন পাশ করতে বাধ্য হয়, অর্থাৎ জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে তারা এগিয়ে আসেন, সেই লড়াইটা আমরা চালিয়ে যাব। একটা প্রশ্ন রয়ে গেছে, যা কমিটমেন্ট করেছি আমরা সেগুলো সব করতে সেই প্রশ্নটার ক্ষেত্রে এটা কিন্তু আমরা বলেছি যে আমাদের দিক থেকে এখন ওটা তো ঠিকই যে আগামীকাল এটা হবে কিনা তার তো কোনো নিশ্চয়তা নেই। আমরা যদি নির্বাচিত হই, আমরা জনমত পেলেও আইনসভা যে আমাদের দাবি মেনে নেবেন সেটা তো সাথে সাথেই ঘটছে না। ফলে আমরা কিন্তু আমাদের যে ইস্তেহারের যে সমস্ত প্রশ্নগুলো সমাধানের হিসেবে আমরা যেগুলো এনেছি, সেগুলো সবই কম বেশি মেয়রের ক্ষমতার মধ্যে আছে, এবং মেয়রের ক্ষমতার অধীনে, অর্থাৎ মেয়রের উদ্যোগের অধীনে, অর্থাৎ মেয়র তার ক্ষমতাকে ছাড়িয়ে গিয়েও কতগুলো সামাজিক এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে কতগুলো উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেই সব বিষয়গুলোকেই আমরা সমাধান হিসেবে সামনে। ওর সঙ্গে আবার বেশি তফাৎ নেই, কিন্তু ও ভাবছে যে আদর্শিক ছেলে অনেক আমাদের চেয়ে, ওনার সঙ্গে উনি ভাবছেন যে এটাই প্রথম প্রয়োজন। আজকে বাংলাদেশের বা গত 25 বছরে বাংলাদেশের অবস্থান দেখেন, যে সরকারটি আসেন, আজকে আমরা 4 জন মিলে একই জায়গায় উনি সহ সেই বিতর্ক করছিলাম, আমি দেখেছি আমি ছাড়া প্রায় সবাই মানে নগর সরকারের করতেই হবে, না হলে কোনো উন্নতি হবে না। এখন
আমরা দেখেছি হানিফ সাহেবের সময় বিএনপি করেনি, অথবা আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যদি বলা হয় তাহলে আওয়ামী লীগ করেনি। সুতরাং আগামী পরশুদিন আওয়ামী লীগ এটা করে ফেলবে হওয়ার সঙ্গে সঙ্গে এটা ঠিক মানে ভাবার কারণ নেই। তাহলে কি কাজ বসে থাকবে? তাহলে কি আমি আমার যেটা প্রাইমারি গোল সেটা থেকে হারিয়ে যাব? এই জায়গাটিতে আমার হলো যে আমরা যেরকম বলেছি আস্তে আস্তে এক একটা ইন্ডাস্ট্রি বড় হয়, আজকে সমস্যা আসে, কালকে একটা। আপনি যখন এখানে শুরু করেছিলেন 2 রুমে শুরু করেছেন, এখন আস্তে আস্তে 3টা তালা নিয়ে কথা বলছেন। প্রথম দিন স্টুডিও এরকম ছিল না, এখন স্টুডিও গড়ছেন। সুতরাং গড়ার একটা সময় আছে 5 বছরের। ওটা যদি করতে হয় তাহলে এমন একটি সরকার আসতে হয় যে সরকার পরের দিন গণরায় মানে গণনগর সরকার মেনে নেবে। এখন ওনাদের বিএনপি যেহেতু করেনি, বিএনপি আসলে ওটা করবে আমরা মনে করি না। আর সরকার ওনাদের এই আদর্শে যারা বিশ্বাসী সেই সরকার যদি আসে তাহলে করবে। তবে বাংলাদেশের ইতিহাসে এরকম আন্দোলন করে এখনো তো আমরা দেখিনি যে সরকার পরিবর্তিত হয়ে যায়। সুতরাং আমার গোলটাই হলো যে আমরা কাজটা শুরু করি, যত আটকাবো, যেহেতু এই জায়গাটায় কিন্তু আমার হাতে এক ধরনের অফার এসছে। সুতরাং আমি একটু অ্যাডভান্টেজিয়াস জায়গায় যে আমরা এসছি কাজ করতে, তাই না? সুতরাং আমরা একটা একটা করে কাজ শুরু করি এবং যখন যেখানে ঠেকবো সেটা। আর এই যে আমার বন্ধু বললেন, যিনি দূর থেকে প্রশ্ন করলেন, আমি শুধু একটি কথা বলতে চাই, আমার জীবন একটু ভিন্নভাবে তৈরি হয়েছে। আমি সহজ সরল একটি পরিবার থেকে কষ্ট করে করে বড় হয়েছি, ভাই বোনরা অনেকে পড়াশোনা করেছি। আমার জীবনে আমি যেখানে গেছি, আমি এফবিসিসিতে গেছি, আমি বিজিএমইতে গেছি, আমি সার্ক চেম্বারে গেছি। আমি যাওয়ার আগে যে কমিটমেন্ট করেছিলাম এফবিসিসিআইতে, আমি আসার আগে, আমার রিটায়ার করার 4 মাস আগে আমি পিছনে ব্যানার দিয়ে যে জবাবদিহিতার অনুষ্ঠান, আমার সমস্ত ভোটারদের ডেকেছি। আমি বলেছি এই ছিল আমার অঙ্গীকার, এটা আমি করতে পারিনি। আমি 25 বছরে যে সুনাম অল্প স্বল্প পেয়েছি বা যে কারণে আমাকে ডাকা হয়েছে, আমার মনে হয় যে এই 5 বছরের মেয়রশিপ যদি আমি আমার মতো করে কিছু ভালো না করতে পারি তাহলে আমার 25-30 বছরের ইতিহাস নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি জেনে বুঝে কাজ নিয়েছি এবং আমি মনে করি যে সরকার আমাকে পছন্দ করলো মানেই একটা দোষ হয়ে গেল তা না, বরং এটা একটা অ্যাডভান্টেজ। আগামী 3.5 বছর সাংবিধানিকভাবে একজন সরকার থাকবে, তার পছন্দের যদি কেউ আসে, এটি অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম, তার পছন্দের যদি কেউ আসে তাহলে এটা তো একটা অ্যাডভান্টেজ। সুতরাং কেন ভোটার আমাকে বেশি চয়েস করবে না, এটা আমি মনে করি যে আমার অ্যাডভান্টেজ বেশি। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন আপনার এর মধ্যে প্রতিশ্রুতির মধ্যে যে নগর ভবনকে দলীয় প্রভাব মুক্ত চেষ্টা করবেন। হ্যাঁ, চেষ্টা করবেন। আমি কিন্তু নগর ভবন বললে আমার কাছে একটু মানে হেভি শোনায়, একটু নিঃসঙ্গ জায়গা, রাজবাড়ি বোধহয়। আমি দেখিনি। আমি বিসিসিআই যেদিন জীবনে নির্বাচিত হয়ে গেছিলাম সেদিনই প্রথম ঢুকেছিলাম সে বাড়িতে। এখানে তো ওদের অফিসই নেই, আমি দেখিনি, জানি না যে ঠিকমতো অফিস কোথায়। কিন্তু এই রাজবাড়ির ফিলিংসটা আমার কাছে একটু মানে বিনীত মনে হয় না। এটাকে যদি আমরা নাগরিক ভবন করতে পারি তাহলে বোধহয় একটু বিনীত হবে আর একটু মানুষের কাছাকাছি আসবে। আমি দেখেছি যে পার্টিসিপেশন, যদি মানুষের পার্টিসিপেশনের সবচেয়ে শক্তিশালী কাজ হয়। এটা নিয়ে আমার যেহেতু আগে কোনো স্বপ্ন ছিল না, সুতরাং আমার যে অনেক এক্সপিরিয়েন্স আছে তা না। আমি একটা উদাহরণ সবসময় দেই যে বিসিসিআইতে যখন গিয়েছিলাম না বুঝে কমিট করে ফেলেছিলাম যে সমস্ত চেম্বারে বিল্ডিং বানিয়ে দেব। একটি টাকা ছিল না, এটা আমার ধারণা ছিল না, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, ধারণা ছিল না। 1 বছর চলে গেছে, শুধু টাকা কোত্থেকে আসবে। আপনারা চেক করে দেখবেন, আপনারা নিউজ করেছেন 1 বছরে বাংলাদেশে হ্যান্ড ওভার করেছি 41টা বিল্ডিং, 29টা জমি কিনে, 1600 লোককে কি বলে বিজনেসম্যান বানিয়েছি, ছোট গরিব, তার মধ্যে প্রতিবন্ধী আছে, স্কুল করেছি। আমরা যেগুলো আমি ইশতেহারে দিয়েছি তার অধিকাংশ কাজ আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে করেছি। কি বলে 4000 লোককে চাকরি দিয়েছি এফবিসিসিআইতে। তার মানে হলো আমার ইশতেহারের পেছনে আমার একটা কর্মের অভিজ্ঞতা আছে। ওই অভিজ্ঞতার সঙ্গে আমি বিনয়ী, কিন্তু আমি শক্ত জায়গায় কাজ করতে পারি। হ্যাঁ, মানে প্রয়োজন হলে হিলকে বাতাও করার মতো ভয়েস এবং আল্লাহ অল্প স্বল্প বুদ্ধিও দিয়েছেন। এটা আমি সবসময় আমি মানে হইচই পছন্দ করি না, আমি বিনয় পছন্দ করি। গাছ যত বড় হয় তত বাতাস বেশি লাগে। আমার বাবা বলে যে মানুষ যত বড় হয় তত বিনয়ী হয়। তবে আমি বিনয়ের মধ্যে অনেক কাজ করতে পেরেছি এবং কোথাও আল্লাহর রহমতে খুব বেশি বদনাম আমার নেই। টেলিফোন আছে। জি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিশেষ করে আনিস ভাইকে বলছি যে উনি আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। জি। আমি যখন স্কুলে ছিলাম ছোটবেলায় তখন ওনার অনেক টিভি শো দেখেছি।
তো খুব ভালো লাগলো যে এবার উনি সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন দাঁড়িয়েছেন। আমার শুধু আনিস ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে এই যে ঢাকায় যে আমরা যানজটের নাকাল এই ঢাকাবাসী, এই বিষয়ে আপনার পরিকল্পনা কি আছে? দেখুন, এটা তো আমরা গত 25 বছর থেকে কিন্তু বা 20 বছর থেকে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমি যেদিন মন ঠিক করেছি যে আমরা এই প্রতিযোগিতাতে যাব, নির্বাচন করব, সেদিন কিন্তু আমি 29 জন গবেষক নিয়ে আমরা হয়তো 5 মিনিটে অনেক সুন্দর কথা বলে ফেললাম, লেখায় তো কোনো সমস্যাই নেই, কিন্তু এর ভেতরে যে সমস্যা আছে সেটি আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা ইউনিভার্সিটি ছেলেদের সঙ্গে কথা বলেছি, আমরা বিভিন্ন শ্রেণী ৭৬,০০০ মানুষের সঙ্গে কথা বলেছি, যার মধ্যে যানজট এই যে আমার এখানে আছে, তারা আজকেই আমরা এটা রাস্তাঘাট যানজট 44% বলেছেন। সবচেয়ে বেশি বলেছেন মশার কথা। আমরা এটা আপনাদেরকে দিয়েছি এই সার্ভে রিপোর্ট। আমরা ৭৬,০০০ লোকের কাছে গেছি এই বোঝার জন্য ঢাকার এক এক এলাকার সমস্যা এক এক রকম। যানজট সমস্যাটা গ্লোবাল, এটা নিয়ে তো অনেক রকমের আইন, অনেক রকমের পদ্ধতি পৃথিবীতে আছে। কোথাও অড নাম্বারের গাড়ি একদিন চালায়, কোথাও ইভেন নাম্বারের গাড়ি একদিন চালায়, কোথাও একটি এলাকায় সকালের একটা টাইমে ঢুকতে দেয় না, তারপরে কোথাও আপনার বেশি ইয়ে হলে মানে বড় দামের গাড়ি হলে সেই গাড়ি যেন বড় গাড়ি হলে কম বের হয়, সেজন্য লাইসেন্সের ইয়ে বেশি করে, ফিজ বেশি করে। এগুলো সব কিন্তু হাজার রকমের সমস্যা পৃথিবীতে আছে, কিন্তু আমরা কোনটা করতে পারবো? আমরা দেখেছি আমাদের একটা এসটিপি মানে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানিং, এটাই আজকে 10 বছর লেগে গেছে, কিন্তু এটাকে এখন এক্সিকিউশনে এসছে। আমরা যদি দেখি যে আমরা নিশ্চয়ই আমাদের স্বপ্ন আছে আরো ফ্লাইওভার হবে, আরো আমরা অনেক এক্সপ্রেসওয়ের কথা ভাবছি, বাট ইট ইজ এ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং। সুতরাং কালকে এটা হয়ে যাবে তা না, তবে আমি মনে করি যে আমরা অনেকেই ভাবছি একই রকমের গণপরিবহনকে বাড়াতে হবে, বাসকে বাড়াতে হবে, মেট্রো রেল এলিভেটরের কাজ শুরু হয়েছে, এগুলো তাড়াতাড়ি করতে হবে। এগুলো আবার ডিসিসির কাজ না, কিন্তু ডিসিসি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব টু সাম এক্সটেন্ট। মানুষ ভোট দেয় কিন্তু নন পলিটিক্যাল একটা স্পেস এটা। তো সেখানে যদি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর থাকে এবং তার সঙ্গে অল্প স্বল্প এক্সপিরিয়েন্স থাকে কাজ করার, যে এক্সপিরিয়েন্সগুলো আমি ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য করেছি, এবং আমি মনে করি আমি বলেছি আমার ফোকাস কিন্তু রাজনীতি এর মধ্যে নয়, আমার ফোকাস হলো ঢাকার জন্য ইকোনমিক ডেভেলপমেন্ট করা। 5 বছরের জন্য কাজ করতে এসেছি, 5 বছর পর ছেড়ে দেবো। আর যদি আপনি অনেক কিছু বলেন তাহলে আমরা জেব্রা ক্রসিং এর কথা বলেছি, পার্কিং এর কথা বলেছি, প্রতিটি জোনে এই ধরনের কমার্শিয়াল পার্কিং কমপ্লেক্সের কথা বলেছি, সাইকেল চালাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইকেলের আজকে দেখলাম এক জায়গায় দিয়ে যাচ্ছি, তো বললো আপনি সাইকেল চালিয়েছেন, সাইকেলের ব্যবসা একটু বেড়ে গেছে আনিস ভাই, আরো সাইকেল চালান। আমি বললাম ঠিক আছে, আমার জন্য একটু কমিশন টমিশন রেখেন। তো আমরা বলছি যে অনেকগুলো আছে, কিন্তু এটাকে কিন্তু খুব শিগগির মানে 3 মাসের মধ্যে এই সলিউশনটা হবে না। ঠান্ডা মাথায় প্ল্যান করে একটি মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যদি প্ল্যান করা যায়, অনেকগুলো বড় বড় রিং রোড টাইপের প্ল্যান করা যায়, পৃথিবীতে অনেকেই কিন্তু মানে সাহায্য করতে চায়। টাকা খুব বেশি বড় সমস্যা বলে আমি মনে করি না। আমার মনে হয় যে সম্ভব কিছু একটা করা, কিন্তু এই মুহূর্তে যদি বলে দিতে পারি তাহলে তো নোবেল পুরস্কার পেয়ে যাবো 25 বছর উনি থেকে। বলছেন টাকার সমস্যা না। না, আমি মনে করি না টাকার কোনো সমস্যা। টাকার সমস্যা না। না, আলোচনা অনেকগুলো বিষয়ে চলে এসেছে এবং আমি আবার একটু পেছন থেকেই শুরু করি। আনিস ভাই মানে 5 বছরের জন্য এই নির্বাচন করছেন এবং আনিস ভাইয়ের কাছে নির্বাচনটা তার ব্যক্তিগত জায়গা থেকে তিনি 5 বছর এই দায়িত্ব পালন করতে পারবেন বলে তিনি মনে করেন, সেভাবেই উনি ওনার মতো এটা পরিকল্পনা করছেন। আমাদের কাছে এই নির্বাচনটা কিন্তু কেবল একটা আমার ব্যক্তিগত 5 বছর একটা দায়িত্ব পালন করার প্রশ্ন নয়। আমাদের কাছে এই নির্বাচনটা হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জায়গাতে আমরা কতদূর অগ্রসর হলাম। কেননা সিটি কর্পোরেশনের মেয়ররা যে একটা নির্বাচন হলো, নির্বাচনের মধ্যে একজন মেয়র নির্বাচিত হলেন, এর মধ্য দিয়ে যে খুব বড় রকমের একটা পরিবর্তন ঘটে গেছে সেই ইতিহাসটা কিন্তু আবার নাই। এবং এই দুই বড় দলের সমর্থনের মধ্যে দিয়ে যে সমস্ত প্রার্থীরা তারা এসছেন, তাদের যে সীমাবদ্ধতা এই দুই দলের রাজনীতির কারণে, তাদের ক্ষমতার কাঠামোর কারণে এবং তাদের রাজনৈতিক কর্মসূচি যে স্বার্থের তারা প্রতিনিধিত্ব করেন, এই সব কিছুর কারণে আমরা দেখে এসেছি। ফলে এক্ষেত্রে এই যে এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে সিটি কর্পোরেশনের এই সীমা খুব বেশি প্রসারিত হবে না ক্ষমতার দিক থেকে। অন্যদিক থেকে
করণীয় করার জায়গাগুলো এমনকি একজনের আন্তরিকতা থাকলেও ওই দলের যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতার মধ্যে আটকে যাবে। ফলে বাস্তবত ঢাকাবাসীর উন্নতি করতে হলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা তৃণমূল নিচের দিকে শক্তিশালী হওয়ার যে প্রশ্নটা জড়িত, এই প্রশ্নটাকে বাদ দিয়ে আমরা এই নির্বাচনটা কোনো জায়গাতে করছি না। এটা হচ্ছে পার্থক্যের জায়গাটা। এবং সেক্ষেত্রে আমরা বারবার বলছি যে নগর সরকারের ধারণাটা এবং এই আইনটা এটা হয়তো আমরা মানে নির্বাচিত হলেই বর্তমানে কিংবা ভবিষ্যতে যে সরকার থাকবে তারা সাথে সাথেই বাস্তবায়ন করে ফেলছে তা না, কিন্তু জনগণের এই রায়টা মানে প্রকাশিত হওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে জনমত সৃষ্টি হওয়া এবং ভবিষ্যতেও এই গণতান্ত্রিক ব্যবস্থাটাই যাতে শক্তিশালী হয় সেই রাজনীতিটাও তৈরি হওয়া। এখন আমরা আবারও বলেছি, যেটা আনিস ভাইও বললেন, তিনিও চিন্তা করেছেন যে কতটুকু সম্ভব সেই অনুযায়ী কর্মসূচি প্রণয়ন করা। আমরাও চিন্তা করেছি যে যতটুকু সম্ভব সেই কর্মসূচি প্রণয়ন করার। একটা হচ্ছে একেবারেই মানে টেকনিক্যালি দেখলে আইনের কাঠামোর মধ্যে আমাদের কি কি করা সম্ভব, আর দুইটা হচ্ছে আন্তরিকতা থাকলে এবং ওই যে ওই একটু দূরে দেখার ভিশনটা যদি থাকে, দূরদর্শিতা যদি থাকে এবং এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইটা যদি তার নিজের এই কাজের এমনকি মেয়রের কাজের অংশে পরিণত হয়, তাহলে তারা যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করতে পারে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই শহরকে ঠিকঠাক মতো পরিচালনা করতে হলে জনগণের অংশগ্রহণ লাগবে এবং একটা দুর্নীতিমুক্ত একটা নগর প্রশাসন গড়ে তুলতে হবে। তাহলে জনগণের অংশগ্রহণের ব্যাপারটা নিশ্চিত করার কাজটা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয়। অনেক কাজে আমরা বাধা পাবো, এটা আনিস ভাই নির্বাচিত হলেও পাবেন, আমরা নির্বাচিত হলেও পাবো, যেই নির্বাচিত হোক বাধা পাওয়া। কিন্তু এই বাধা দূর করার রাস্তাটা হচ্ছে জনগণকে সেইটার সাথে সম্পৃক্ত করা, যে কোন কাজটা তার জন্য প্রয়োজনীয় এবং কোথায় সেই বাধাগুলো সৃষ্টি হচ্ছে, এবং তার মধ্যে দিয়ে আমরা মনে করি যে জনগণের মতামত, তার অংশগ্রহণ এবং বাংলাদেশের গণতন্ত্রের পরিসর এটা বৃদ্ধি পাবে। সেই দিক থেকে ধরেন যানজটের সমস্যার আমরা একেবারেই কেজো কিছু সমাধান দিয়েছি, কারণ আমরা আবারও জানি যে এর এখতিয়ারের জায়গা এই ঢাকা শহরের যানবাহন পরিবহন ব্যবস্থা এটা তো মূলত পরিচালনা করে বিআরটিএ এবং সরকারের মন্ত্রণালয়। কাজেই সিটি কর্পোরেশন এখানে খুব বেশি করার নাই, কিন্তু সিটি কর্পোরেশন দুটো কাজ করতে পারে। একটা হচ্ছে যে এই প্রধানত একটা হচ্ছে যে গণপরিবহন বাড়াতে পারে, মানে বাসের ক্ষেত্রে মেট্রো রেল বলেন, হাই কি বলে ইয়ের কথা যেটা ফ্লাইওভার করা হচ্ছে, কিংবা আরো অন্য ধরনের এমনকি ওয়াটার ট্রান্সপোর্ট ব্যবহার করা, এগুলো কিন্তু সিটি কর্পোরেশন খুব বেশি এই জায়গায় ভূমিকা পালন করতে পারবে না। কিছুটা নদীপথ কিংবা এই নদীগুলোকে উদ্ধার করার মধ্যে দিয়ে সেই নদীপথ চালু করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের কিছু ভূমিকা আছে, এবং ইমিডিয়েটলি যে কাজটা করা সম্ভব সেটা হচ্ছে বাস সার্ভিস চালু করা, মানসম্পন্ন বাস সার্ভিস চালু করা, যাতে করে মানুষ গণপরিবহনে স্বাচ্ছন্দ্যের সাথে চড়তে পারেন। এবং সেটা যদি যত বেশি করা যাবে ততই কিন্তু আজকে ব্যক্তিগত গাড়ির চাপে ঢাকা শহরের রাস্তা যে প্রায় ভরাট হয়ে গেছে, যে ফ্লাইওভারগুলো করা হয়েছে, এই ফ্লাইওভারগুলো একটা হিসেবে দেখানো হচ্ছে আগামী 3 বছরের মধ্যে প্রতিদিন ঢাকায় যেভাবে যতগুলো গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে তাতে ওই 3 বছর ওই রাস্তা পূরণ হয়ে যাবে। কাজে আপনি কিন্তু মানে সমস্যার উৎপত্তিটা জায়গাটা নার্চার করছে, মানে ওটাকে আরো পুষ্টি যোগাচ্ছেন বলে, আর সমস্যা আরো প্রকট রূপ নিচ্ছে। আপনি যে সমাধানগুলো দিচ্ছেন ওগুলো অত্যন্ত মানে প্রলেপ দেওয়ার মতো একটা সমাধান, এগুলো কোনো মৌলিক সমাধান না। ফলে আমাদের সেই জায়গাতেই গণপরিবহনের জায়গায় আমরা বলেছি যে আমরা সেটা সিটি কর্পোরেশন বৃদ্ধি করতে পারে, এবং সিটি কর্পোরেশন গণপরিবহনের জন্য আলাদা লেনের ব্যবস্থা চিন্তা করতে পারে, এবং সেটাকে কার্যকর করে গণপরিবহন যাতে গতিশীল থাকতে পারে সেই জায়গায় যেতে পারে। অবৈধ পার্কিং এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা, এবং এর ফলে রাস্তার বিরাট অংশ মানে দখলের জায়গায় থাকে। ফলে রাস্তাকে দখলমুক্ত করা এবং যানবাহন চলাচলের উপযোগী করা, এটা সিটি কর্পোরেশন একটা উদ্যোগ গ্রহণ করতে পারে। আর সাইকেল বাড়ানো এবং এই যে সিএনজি যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট, এগুলোর উপরে যে চাঁদাবাজি, এগুলোকে মানে কুক্ষিগত করে রাখার যে সমস্ত ব্যাপার, এগুলোর ক্ষেত্রে সিটি কর্পোরেশনে কিছু ভূমিকা নিতে পারে। এবং এই ভূমিকার মধ্য দিয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যানজট নিরসনে আমাদের কি কি নেওয়া দরকার। সিটি কর্পোরেশন এক্ষেত্রে একটা মানুষের সামনে ভিশন হাজির করতে পারে, যেটা এমনকি জাতীয় নীতিতে প্রভাব ফেলতে মানে একটা প্রভাব ফেলবে, এবং ওইটা তার উপর চাপ তৈরি করবে। লাস্টে আমাকে একটা আমি আপনাকে ফ্লোর দিব, তার আগে আমাকে বলেন কেন জনগণ, আপনি কোন বৈশিষ্ট্যের কারণে জনগণ আপনাকে নির্বাচিত করবে, মানে আপনার এই বৈশিষ্ট্য কি? শেষ সময় চলে এসছেন? হ্যাঁ আচ্ছা, আমাকে একটু দিবেন। না উনি তো শেষ করবেন, আপনি শেষ করবেন, আমি আমার কথাটা বলবো। আসলে আমি 1990 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, এবং পরীক্ষার পরে 1 মাস থেকে আমরা রাজনীতির
কি বলে রাজা উজির মারা, যেটা আমরা আমাদের বন্ধুরা সেটা করা শুরু করেছি, এবং করতে করতেই 90-এর আন্দোলনের ঢেউ আমাদের গায়ের উপরে এসছে, এবং আমরা পাড়ায় মহল্লায় ছড়িয়ে পড়েছে। আমরা এই বছরের শেষ দিকে আসলে এই আন্দোলনে ঢুকে পড়েছি, এবং এই আন্দোলনে রাজনীতির হাতে খড়ি। এবং আমি এটা বলতে পারি সেই থেকে প্রায় একটানা নিরবিচ্ছিন্নভাবে আমি একজন রাজনৈতিক কর্মী, এবং এই দেশের মানুষের প্রতিটি সংগ্রামে আমি আমার সাধ্যমতো, সাধ্যের সবটুকু দিয়ে আমাদের, আমি তো একা নই, আমি যখন বলি এটা আসলে আমরা যুক্ত থাকার চেষ্টা করেছি। এখন সেই থেকে মানে আমাদের কাছে মনে হয়েছে যে মানুষ এই যে দ্বিদলীয় বৃত্তের মধ্যে, মৌলিক চাহিদাগুলো দ্বিদলীয় বৃত্তের মধ্যে আটকা পড়ে গেছে, জিম্মি হয়ে গেছে, একদিকে গুম খুন, একদিকে পেট্রোল বোমা। মানুষ আসলে এখান থেকে পরিবর্তন চায়, এবং পরিবর্তনের এই সম্ভাবনাটা সামনে এসছে, এবং এই নির্বাচন সেই সম্ভাবনা, সেই সুযোগ বাস্তবে রূপ দেওয়ার একটা ক্ষেত্র। আমরা বিশ্বাস করি যে মানুষ সেই পরিবর্তনের পক্ষে আমাদের প্রার্থিতাকে সমর্থন করেন, স্বাগত জানিয়েছেন, এবং সেটা যাতে সফল হয় সেদিকে তারা ভূমিকা পালন করবেন, কারণ মানুষই ইতিহাসের নির্মাতা। আমি যে জন্য আপনি বলেন কেন আপনাকে ভোট দেবে। আচ্ছা, এটা বলছি, আমি শুধু বলি যে সময় বাঁচানোর জন্য আমরা ঠিক একই, যেমন আমারও ইশতেহার আছে গণপরিবহন ব্যবস্থাকে অগ্রাধিকার, নারীর জন্য বিশেষ বাস স্টপেজ, রেল সেবা বাড়ানো, মেট্রো রেল এলিভেটর, সড়ককে প্রশস্ত করা, পথচারীদের জন্য জেব্রা ক্রসিং করা, প্রতি জোনে পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স করা, নগর সাইকেল ব্যবহার করা, এগুলো আমি সবারই একই রকম। কিন্তু আরেকটা জিনিস আমি ওর সঙ্গে আমি যে সব বিষয়ে দ্বিমত করছি তা না, কিন্তু আমি বলছি যে 29 তারিখ সকালে আপনার একজন মেয়র লাগবে, যে 29 তারিখ সকালে কাজ করতে হবে, যে আপনার কি এই বর্জ্য পরিষ্কার করার জন্য, আপনার ইলেকট্রিসিটি দেওয়ার জন্য। আমি একটি জায়গাতে ডিফার করি যে ফিলিপিনে 17 জন মেয়র আছে, প্যারিসের মতো জায়গায় 12 জনের মতো মেয়র আছে, তাদের কিন্তু নগর সরকার নেই। কেন নেই? যেহেতু তারা অনেক ডেভেলপড কান্ট্রি, ফিলিপিন অত ডেভেলপ না, ওদের ওই একজনে মিলে সমস্ত ইনস্টিটিউশন কিন্তু সমন্বয় করে। ফিলিপিনের সমস্যা একটু বেশি, প্যারিসের সমস্যা একটু কম। আর আপনি যদি বলেন আমাকে কেন ভোট দিবে, আমি নিজে নিজে অনেক প্রশ্ন করেছি নিজেকে, আমাকে কেন ভোট দেবে না। আমি একটা পরিণত বয়সে এসেছি, আমার চুল একটু বেশি পেকেছে, আমার ব্যাকগ্রাউন্ড একটা হাম্বল ব্যাকগ্রাউন্ড, আমি অনেক কর্মসংস্থান করি, 10-15 হাজার মানুষ কাজ করে আমার সঙ্গে। তার মানে হলো যে আমি তাদের সুখ দুঃখ বুঝি, আমাকে বাবা বলে, আমার স্ত্রীকে মা বলে, বড় কোনো সমস্যা নেই। তারপরে আমি যেই অর্গানাইজেশনগুলোতে কাজ করেছি, আপনারা দেখেছেন বাংলাদেশের মানে ঢাকা শহরে যখন এই সমস্ত ইন্ডাস্ট্রি পড়ছিল, গার্মেন্টস ইন্ডাস্ট্রি পড়ছিল, যখন WTO-তে বন্ধ হয়ে যাচ্ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমি তখন দায়িত্ব ছিলাম, সারা পৃথিবী দৌড়ে বেরিয়েছি, আমরা এক রকমের সমস্যার সমাধান করেছি। আমি BCCI-এর আপনাকে কথা বলেছি যে আমি একটা ডেভেলপমেন্ট করে এসেছি, যাকে জিজ্ঞেস করেন কালকে সকালে আমার মনে হয় বলবে যে সে করেছে। স্যারকে জিজ্ঞেস করেন, সেদিনই এইমাত্র তোফায়েল আহমেদ সাহেব একটি আসরে ছিলেন 1 বছর আগে যখন প্রথম নেন। এই দেশের একটি বড় দেশের একজন মন্ত্রী, 8জন মন্ত্রী বসা ছিলেন একসঙ্গে, তোফায়েল আহমেদ সাহেব বসা ছিলেন। একজন বড় মন্ত্রী এমনভাবে একটি কথা বললেন, আমি সামনে বসা ছিলাম, আমি তখন স্যার প্রেসিডেন্ট না, বাংলাদেশ থেকে 32 জন ছিলেন, গায়ে লেগেছে, বাংলাদেশের প্রাইডে লেগেছে। আমি নাম বলছি না বিকজ একটি দেশ। আমি বিনয়ীভাবে তাকে যেভাবে কথা বলেছি এবং তাকে যেভাবে আক্রমণ না, তাকে যেভাবে প্রতিহত করেছি, সেই মন্ত্রী মিটিং শেষ হওয়ার আগে সেখান থেকে চলে গিয়েছিল। তার মানে আমি বলতে চাই, তোফায়েল আহমেদ সাহেব অনেক গল্প বলেন এটার, আমি বলতে চাই প্রয়োজনে আমরা বিনয়ী, কিন্তু প্রয়োজনে দৃঢ় হতে পারি। আমার একটা অভিজ্ঞতা আছে, আমার একটা পাস্ট আছে, আমার একটা হাম্বল লাইফ আছে, আর আমি আমার মায়ের দোয়ার উপর সবসময় এত বিশ্বাস করি যে মায়ের দোয়া থাকলে যেটা ভালো সেটাই আমার জন্য হবে। সুতরাং আমি মনে করি নগর সরকার যারা করবেন বলছেন, তাদের সবচেয়ে বড় দল যদি আসেন তিনি করবেন না, বিএনপি আগে করেননি। আর ওরা যারা এর স্বপ্ন দেখছেন, আমি খুবই শ্রদ্ধার সঙ্গে কিন্তু এগুলো আমি রাজনীতি অ্যাকসেপ্ট করি, কিন্তু ওই দল যদি না আসে, তাহলে এই যে পরশুদিন যে কাজগুলো করা দরকার, আগামী বছরতে যে কাজগুলো করা দরকার, সেগুলো সেভাবে হওয়া বাংলাদেশের রাজনীতি হয় না ভাই। বরং আমার মতে যে জায়গাটা ডিফারেন্স, নগর সরকার যদি আমি এসে দেখি যে এটা করা হচ্ছে না, করা সম্ভব, মানে কাজ করতে পারছি না, আমার তো একটা সংগ্রাম করার অতীত আছে, একটা ইতিহাস আছে, যে আমি আস্তে আস্তে কাজ করে আমি সেটা চেষ্টা করব, না হলে পরাজয় মেনে নেব। বাট আই থিঙ্ক আই এম এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। আমার কাজই হলো ডেভেলপমেন্ট। এই শহর নিয়ে আমি ডেভেলপমেন্টের কাজ করতে চাই রাজনীতির চেয়ে বেশি।
ওনারা রাজনৈতিক কর্মী যারা, তারা ন্যাচারালি সেটাই তাদের প্রাণ। তাদের মতো করে চিন্তা করবে, এটা তো রাজনীতির এতে বাইরে না। কোনো নির্বাচন যখন জি, হয়, নিশ্চয়ই রাজনীতির বাইরে না। রাজনীতির বাইরে না। 30 সেকেন্ড কি যুক্ত করতে পারি? আচ্ছা, না, নিশ্চয়ই। just এটাই যে আসলে ঢাকার সিটি কর্পোরেশনের যে মেয়র নির্বাচন হচ্ছে এটা, এবং ঢাকা শহর নিয়ে ভাবনা, এটা রাজনীতির বাইরের কিছু না, বরং এটা রাজনৈতিকভাবেই, এই রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এবং রাজনীতির জায়গা থেকেই এটাকে পরিচালনা করলে কেবলমাত্র এটা যথার্থভাবে পরিচালিত হতে পারে। কেবলমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অর্থাৎ প্রশাসনিক দক্ষতা দিয়েই এই শহর পরিচালনা করা যাবে না, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে 29 তারিখে যে মেয়রকে দরকার, সেই মেয়রের মানে প্রয়োজনীয়তা, সেই প্রস্তুতি আমার ধারণা যে সকল প্রার্থী নিয়েই কিন্তু এটা ইয়ে করেছেন। একমাত্র আনিস ভাই কেবলমাত্র এই না না, আমি সেটা বলছি না। এটা সম্ভব। ওইখানে আমি 30 সেকেন্ড জুড়বো যে উনি বললেন, কি বললেন আপনি প্রথমটা, যে এই যে মানে রাজনৈতিক রাজনৈতিক আমার জায়গাটা তো পরিপূর্ণভাবে রাজনীতিকে নিয়ে, চারপাশে রাজনীতি, মাঝখানে আমি অর্থনীতির কাজ করছি। আমি বিজিএমএ যখন করেছি, এফবিসিসিআই যখন করেছি, বা স্যার যখন করেছি, রাজনীতির বাইরে রাজনীতিবিদদের সঙ্গে কাজ করেছি। অ্যাডভান্টেজটা হবে এই রাজনীতিবিদদের সঙ্গে তারা কোঅর্ডিনেশনটা অনেক বেটার হবে। সুতরাং রাজনীতির জায়গা তো পরিপূর্ণভাবে আছে, চারদিকে ঘিরে আছে। হ্যাঁ, সমস্ত কাউন্সিলররা সব রাজনীতিবিদ। একটা বড় সমস্যাও আছে ওখানে, অনেক আমরা শুনেছি। তার মানে আমার জন্য দুটো শক্তি, একটা হলো মাই এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইকোনমিক ডেভেলপমেন্টের পক্ষে, সঙ্গে যেটা একটু এক্সপিরিয়েন্স থাকলে একটু ভালো কাজ হতেই পারে। আরেকটা হলো যে আমার পাশে যারা রাজনীতি করছেন, সাংবিধানিকভাবে যারা আগামী 3.5 বছর আসছেন, তারা সহায়তা একটু বেশি করবেন, এটা তো জানা। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে, রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।